এখানে যেটা বলছে যে মাসলো চাহিদার উচ্চ ক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠা চাহিদার প্রতিতুল্য বা সমতুল্য কোনটি? মাসলোর যে পিরামিডের আকারে যে রয়েছে, সেই পিরামিডের আকারে সর্বোচ্চ যেটা, হ্যাঁ, সর্বোচ্চ যেটা, এক কথা হাইয়েস্ট, সেটা হলো কি? সেটার নাম হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যাকে আমরা বলি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে, যাকে আমরা বাংলাতে বলি আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠা চাহিদা। তাহলে এই যে আত্মপ্রতিষ্ঠা চাহিদা, এটা মাসলো বলছেন যে এই চাহিদাটা কিন্তু সর্বোচ্চ চাহিদা একটা মানুষের। এখন ধরে না, আমি তোমাদের যদি বলি, তোমাদের জীবনে সর্বোচ্চ আকাঙ্ক্ষা কি, সর্বোচ্চ চাহিদা কি? যে ধরে নাও তুমি বাসস্থান পেয়েছো, খাবার পেয়েছো, তুমি সুস্বাস্থ্য পেয়েছো, সবকিছু পেয়েছো, তারপরে তোমার জীবনে চাহিদা কি? নিশ্চয় সফল হওয়া। মানে তুমি তোমার জীবনে ধরো ডক্টর হওয়ার ক্ষমতা আছে, তাহলে তুমি ডক্টর হয়ে হতে চাও। তোমার টিচার হওয়ার ক্ষমতা আছে, তুমি টিচার হতে চাও। তার মানে তোমার যে পোটেনশিয়ালিটি, তোমার যে সম্ভাবতা, সেই সর্বোচ্চ সম্ভাবতাকে অ্যাচিভ করা, এই অ্যাচিভ করাটাকে বলা হয় কি? সাফল্যের চাহিদা। ঠিক আছে, তোমার সর্বোচ্চ সম্ভাবনাকে করা, অর্জন করাটা হলো তোমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে মাসলোর চাহিদার ক্ষেত্রে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপ্রতিষ্ঠা চাহিদা, এটা কার সাথে সম্পর্কিত? বা কার সাথে রয়েছে, মিল রয়েছে? নিড ফর অ্যাচিভমেন্ট, অর্থাৎ সাফল্যের চাহিদার সাথে। এবার দেখো এক্সট্রিনসিক মোটিভেশন কেন নয়। এক্সট্রিনসিক মোটিভেশন মানে হলো বাহ্যিক প্রেরণা। মাথায় রাখবে, একটা মানুষ যখন তার সর্বোচ্চ সফলতার কথা যখন ভাবে বা সর্বোচ্চ সফল হতে চায়, তখন সেই মানুষটার কিন্তু বাইরের প্রেরণা, মানে বাইরে থেকে মানুষ উৎসাহ দেবে, এর থেকে বেশি জরুরি তার ইন্টারনাল প্রেরণা, মানে তার ভেতর থেকে প্রেরণা লাগবে, যে আমাকে হতেই হবে, আমাকে টিচার হতে হবে, আমাকে ডক্টর হতে হবে। তার যে মধ্যেকার যে প্রেরণা, এটা যোগান লাগবে। কেন বাইরে থেকে কতক্ষণ দেবে? যখন মানুষ নিজের ভেতর থেকে মোটিভেশন পাবে, তখন সেটাকে কি করবে? অ্যাকচুয়ালি অ্যাচিভ করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এখানে এক্সট্রিনসিক মোটিভেশন অবদান নেই, বরং এখানে কার অবদান রয়েছে? ইন্ট্রিনসিক। যদি অপশনে ইন্ট্রিনসিক থাকতো বা ইন্টারনাল থাকতো, ইন্টারনাল মোটিভেশন থাকতো, তাহলে হতো বিষয়টা, হ্যাঁ, যে ইন্টারনাল মোটিভেশন তাকে সাহায্য করছে। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর সাথে সমতুল্য বা প্রতিতুল্য কোনটা? তাহলে উত্তর হবে কি নিড ফর অ্যাচিভমেন্ট বা সাফল্যের চাহিদা। আত্মপ্রতিষ্ঠা মানে কি? তুমি নিজেকে সর্বোচ্চ জায়গায় সফল সফল দেখতে চাও। তারপর কি বলছে অপশন সি, এটা কেন নয়? অপশন সি এই জন্য নয় যে পুরস্কার ও শাস্তি। তুমি জীবনে সফল হতে চাও, তুমি জীবনে সফল হতে চাও মানে এ, এটা কি পুরস্কার ও শাস্তি? না, পুরস্কার ও শাস্তি এটা আলাদা জিনিস, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, এটা আত্মপ্রতিষ্ঠা নয়। তারপর কি বলছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। বুদ্ধি কি? বুদ্ধি তো একটা মানুষের কাজ করার ক্ষমতা বা দক্ষতা, ওয়ার্কিং অ্যাবিলিটি, সেটা তো বুদ্ধি। এটা তো আত্মপ্রতিষ্ঠা নয়, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর হবে কি নিড ফর অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তারপর আসো, এখানে আমি তোমাদের একটা চার্ট দেখাই মাসলোর হায়ারার্কি অফ নিডস এর। একটু তোমরা তাড়াতাড়ি মুখস্থ করে নাও তো, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, প্রত্যেকবার কোশ্চেন আসবে, হয় এই স্টেজ থেকে আসবে, নাহলে ওই স্টেজ থেকে আসবে, যে কোনো একটা স্টেজ থেকে আসবে। এখন ধরে নাও এখানে রয়েছে মাসলোস হায়ারার্কি অফ নিডস, মানে মাসলো দেখিয়েছেন একটা মানুষের চাহিদা কি হয়, কিভাবে বাড়ে। মানে প্রথম মানুষ যখন জন্মায় বা মানুষের জীবন যাপনের জন্য প্রথম যে চাহিদাটা থাকে, সেটা হলো কি ফিজিওলজিক্যাল চাহিদা, মানুষের শারীরবৃত্তীয় চাহিদা। এখন ধরো না, মানুষ প্রথম কি চাইবে? ধরো মানুষের কিছুই নেই, তখন সে কি চাইবে? সে খাবার চাইবে, যে আমাকে খেতে দেওয়া হোক, আমাকে জল দেওয়া হোক, আমাকে আশ্রয় দেওয়া হোক, আমাকে জামা কাপড় দেওয়া হোক। এগুলো যখন পেয়ে যাবে, তখন সে কিসের চাহিদা তার দেখা দেবে? তখন তার যে চাহিদা দেখা দেবে সেটা হলো সেফটি নিডস। মানে সে কি করবে? সে সিকিউরিটি চাইবে, যাতে ভালো স্বাস্থ্য থাকে তার, সে যাতে জব করতে পারে, সে যাতে সম্পদ অর্জন করতে পারে, তার যাতে প্রপার্টি থাকে। কেন? এগুলো থাকলে সে নিরাপদ ও মানে নিরাপদ মনে করবে।
তারপর লাভ এন্ড বিলঙ্গিংনেস, এগুলো যখন সেফটি নিডস হয়ে যাবে তখন তার মধ্যে কি জাগবে? ভালোবাসার চাহিদা জাগবে। ভালোবাসার চাহিদা বলতে সে ফ্রেন্ডশিপ খোঁজ করবে, ফ্যামিলির সাথে থাকতে চেষ্টা করবে, অন্যের সাথে অন্তরঙ্গতা বা ইন্টিমেসি কামনা করবে, বা অন্যের সাথে কানেকশন, আমরা বলি না প্রেম প্রীতি করি, এগুলোর খোঁজ করবে। এগুলো যখন হয়ে যাবে তখন সে কি করবে? মানে সেলফ এস্টিম, মানে আত্মমর্যাদা। তার প্রথম কি বললাম? ফিজিওলজি, ফিজিওলজি, দ্বিতীয় কি সেফটি নিডস, তৃতীয় কি লাভ এন্ড বিলঙ্গিংস, আর চতুর্থ হচ্ছে এস্টিম নিডস। এস্টিম নিডস বলতে যেখানে তোমার মানে আত্মমর্যাদার চাহিদা। যখন এতগুলো পেয়ে যাবে তখন মানুষ কি করবে? তার আত্মমর্যাদার কথা ভাববে, যে সে নিজে তার নিজের মানে সমাজে নিজস্ব কোনো মর্যাদা আছে কিনা, তার কনফিডেন্স, তার অ্যাচিভমেন্ট, তার রেসপেক্ট, এগুলো খোঁজ করবে। যখন এগুলো পেয়ে যাবে তখন কি করবে? তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন, দেখো সেলফ অ্যাকচুয়ালাইজেশন সর্বোচ্চ অর্থাৎ সর্ব উপরে রয়েছে। তার মানে মানুষ সব শেষে যেটা চায় সেটা হলো কি, যে সে যে জীবনে যেটা চেয়েছে সেটা যাতে ফুলফিল হয়। মানে ধরো সে তার সর্বোচ্চ সফলতা অর্জনের কথা ভাবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। তোমাকে কোশ্চেন করবে, এখান থেকে অ্যারেঞ্জ করতে দেবে। কিভাবে অ্যারেঞ্জ করতে দেবে? তোমাকে বলে দেবে যে কোন নিডসটা আগে রয়েছে, দিয়ে বলে দিল যে ফিজিওলজিক্যাল নিডস, না সেফটি নিডস, না লাভ এন্ড বিলঙ্গিং, না এস্টিম নিডস। তাহলে উত্তর কি দেবে? তুমি ফিজিওলজিক্যাল নিডস দেবে। আর যদি বলে যে সব শেষে কোন নিডসটা রয়েছে, তাহলে কি হবে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আবার তোমাকে অন্যভাবে কোশ্চেন করতে পারে যে ফিজিওলজিক্যাল নিডস এর মধ্যে অন্তর্গত কি কি। তাহলে ফিজিওলজিক্যাল নিডস এর মধ্যে কি? এয়ার মানে বাতাস, জল, খাবার, আশ্রয়, ঘুম, জামা কাপড়, এইসব হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। আবার তোমায় কোশ্চেন করবে যে একটা মানুষ বেঁচে থাকার জন্য খাবার চায়, মানে ফুড চায়, তাহলে এই ফুডটা মাসলোর হায়ারার্কি অফ নিডস এর মানে কোন স্টেজের মধ্যে পড়ছে? তাহলে উত্তর হবে কি? ফিজিওলজিক্যাল নিডস। আবার যদি তোমাকে বলে যে আচ্ছা বলো তো, যে মানুষ যখন ফ্রেন্ডশিপের কামনা করে, বা অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে ইন্টিমেসি অন্তরঙ্গতা কামনা করে, বা অন্য কোনো মানুষের মধ্যে প্রেম প্রীতি বা ভালোবাসা জাগ্রত হয়, বা অন্য কারোর প্রেমে পড়ে যায়, বা অন্য কারোর সাথে মেন্টাল কানেকশন তৈরি হয়ে যায়, এগুলো কোন স্টেজে পড়বে? তাহলে উত্তর হবে লাভ এন্ড বিলঙ্গিংনেস। ঠিক আছে, এবার যদি তোমাকে বলা হয় যে আচ্ছা বলো তো, একটা মানুষ তার সর্বোচ্চ মানে যে সৃজনশীলতা, সে সর্বোচ্চ মানে এক কথায় তার যে হাইয়েস্ট পটেনশিয়ালিটি সেটা যদি অ্যাচিভ করতে চায়, অর্থাৎ অ্যাচিভমেন্টের কথা বললে সেটা হবে কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে এইভাবে কোশ্চেন গুলো তোমাদের করবে। আবার তোমাকে বলে দিতে পারে আচ্ছা বলো তো, মাসলোর হায়ারার্কি অফ নিডস লো থেকে হায়ারের দিকে গেছে না হায়ার থেকে লো এর দিকে গেছে? তাহলে উত্তর কি হবে? লোয়ার থেকে হায়ারের দিকে গেছে। কখনোই তোমরা হায়ার থেকে লোয়ার বলবে না। বা এটাও তোমাকে কোশ্চেন করতে পারে আচ্ছা বলো তো, ফিজিওলজিক্যাল নিডস এবং সেফটি নিডস এই দুইয়ের মধ্যে কোনটি লোয়ার নিডস? তাহলে উত্তর হবে কি? ফিজিওলজিক্যাল নিডস। ঠিক আছে, এ হলো মাসলোর হায়ারার্কি অফ নিডস। তারপর আসো, এখানে আমি অ্যানালিসিস করেছি যে কেন উত্তরটা সঠিক। হ্যাঁ, তোমরা পড়ে নেবে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দিয়েছি, আর আমি অবশ্য আলোচনাও করে দিয়েছি, আমি আর বললাম না। ঠিক আছে, তারপরের কোশ্চেনে আসো। তারপরের কোশ্চেনে কি বলছে? ধরে নাও যে একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায়, মানে ধরে নাও একটাই শ্রেণীর, মানে ধরে নাও ক্লাস টেন্থ, ক্লাস 10 হুম ইংলিশ বিষয়ে কোশ্চেন হয়েছে, ইংলিশ বিষয়ে কোশ্চেন বা পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাতে দুইজন শিক্ষার্থী, কয়জন শিক্ষার্থী? দুইজন শিক্ষার্থী। এই দুইজনের মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয় জন পেয়েছে 90। দ্বিতীয় জন পেয়েছে 90। তাহলে প্রথম জন পেয়েছে কত? 45। দ্বিতীয় জন পেয়েছে কত? 90। তাহলে প্রথম জন এবং দ্বিতীয় জন, মাথায় রাখবে, এদের ওপর কি বলছে? তাহলে কি বলা যায়? প্রথম নাম অপশন এ বলছে, কি বলছে?
যে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, এমন কথা কি বলা যাবে? আমাকে বলো তো, যে প্রথম জন 45 পেয়েছে, দ্বিতীয় জন 90 পেয়েছে। প্রথম জন কত পেয়েছে? 45 পেয়েছে। দ্বিতীয় জন কত পেয়েছে? কথা বলো। 90 90। পেয়েছে। তাহলে প্রথম জন 45, দ্বিতীয় জন 90, তোমাকে কোশ্চেন করা হলো যে বলো যে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, মানে স্কিল দ্বিগুণ। তাহলে আমাকে একটা কথা বলো তো, নম্বরের উপর ভিত্তি করে কাউকে বলা যাবে সে ডবল জ্ঞানের অধিকারী, এমন কথা বলা যাবে? না। যাবে কি? না। নিশ্চয় বলা যাবে না। না। ধরো না, একটা পরীক্ষাতে একটা শিশুর থেকে আরেকটা শিশুর থেকে ডবল নম্বর পেতে পারে। আর এটা কখনোই বলা সম্ভব যে শিশুটা তার থেকে ডবল দক্ষ, দ্বিগুণ দক্ষ? এটা বলা যায়? এমনটা হতে পারে না। নম্বরের উপর ভিত্তি করে, পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে কাউরে জ্ঞান যে দ্বিগুণ হবে, এটা হতে পারে না। অপশন 2 কি বলছে? প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ। ভাই, এটা কখনোই প্রমাণ করে না যে তুমি ডবল নাম্বার পেয়েছো, তার থেকে বেশি নম্বর পেয়েছো মানে তোমার একদম তার দ্বিগুণ জ্ঞান রয়েছে। এটাও কথা বৈধ নয়, এটা হতে পারে না। কখনো তুমি কোনো স্ট্যাটিস্টিক্যালি বা সংখ্যা দিয়ে বা পরীক্ষার রেজাল্ট দিয়ে তুমি কখনো বিচার করতে পারবে না কারোর জ্ঞান দ্বিগুণ। তারপর কি বলছে? দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে। দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে। আচ্ছা বলো তো, প্রথম জন পেয়েছে কত? 45, আর দ্বিতীয় জন পেয়েছে 90। তার মানে কি হচ্ছে? প্রথম জন অর্ধেক পেয়েছে, প্রথম জন কি পেয়েছে? অর্ধেক পেয়েছে, কিন্তু এখানে কি বলছে যে না, দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে না, দ্বিতীয় জন বরং প্রথম জনের ডবল পেয়েছে। তাহলে এটাও হবে না। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে উত্তর কি হবে? প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে, এটা ঠিক আছে, এটা বলা যায়। যে একটা শিশু বা একটা শিক্ষার্থী আরেকটা শিক্ষার্থী থেকে 45 নম্বর কম পেয়েছে বা 10 নম্বর কম পেয়েছে বা 50 নম্বর কম পেয়েছে, এগুলো বলা যায়। যায় না, যায় না? বলো। নিশ্চয়ই যায়। তাই এটাই হবে কি একমাত্র সঠিক উত্তর, মানে বৈধ উত্তর। ঠিক আছে? এখানে আমি বর্ণনা মানে অ্যানালিসিস করে দিয়েছি, তোমরা পিডিএফটা ভালো করে স্টাডি করে নেবে। ওকে।